यंग टैलेंट बहुत बड़ी संख्या में आया है। বাংলাদেশ পেয়েছে একজন ট্যালেন্ট এবং ইয়ং ছেলেকে প্রধানমন্ত্রী হিসাবে। আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। তার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে আমরা তাই করব। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পর বলা হয় দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার স্বাধীনতার ঝান্ডা যিনি উঁচু করে তুলে ধরেছেন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। একজন পথশিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে। যতদিন আমরা বাঁচবো, আমাদের জেনারেশন যতদিন থাকবে, ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। মমতাময়ী মাকে ফাঁসি দিবেন না, শেখ হাসিনাকে ফাঁসি দিবেন না, এটাই বলে কেন শাকিব খান এভাবে কথা বললেন? হঠাৎই যখন শুনতে পেলেন যে শেখ হাসিনার আরেকটি নতুন আদালতের নতুন ঘটনা ঘটতেছে এবং ভারত খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার লক্ষ্যে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছেন, শাস্তির আওতায় আনছেন, কেননা বাংলাদেশে একটি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেছে। এখন তো আর শেখ হাসিনাকে দেশে রেখে কোনো লাভ নেই। তাকে যদি আমরা পাঠিয়ে দেই তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এরকম মোদি এই ঘটনা ঘটাবেন এটা কিভাবে কেউই জানতো না। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওতে থাকুন এবং কি বলছেন শাকিব খান এবং কি বলছেন অন্যান্যরা, সকল কিছুই থাকছে আজকের ভিডিও। তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি উপভোগ করতে হবে, তাহলে সকল উত্তর পেয়ে যাবেন। চলুন আমরা দেখতে থাকি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ডক্টর ইউনূসের সেই ডাকে সাড়া দেয়নি মোদি সরকার। এমন পরিস্থিতিতে ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কী পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা। তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি নয়াদিল্লি। এছাড়াও 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 19 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন, সেখানে ফেরত আনার জন্য অন্তর্বর্তী সরকার একটা চিঠিও পাঠিয়েছে, চিঠির কোনো উত্তর আসেনি। নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আপনারা কি সেই বিষয়ে আবার যোগাযোগ শুরু করবেন কিনা দিল্লির সাথে? অবশ্যই সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। বাংলাদেশ এখন থেকে শক্ত অবস্থানে থেকে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রক্ষা করবে উল্লেখ করে এই কূটনীতিক জানান, সব দেশের সঙ্গেই তো বাংলাদেশের ইস্যু আছে, এগুলো সমাধানের জন্য দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়ভাবে এগুতে হবে। সব সরকারের সাথে তাদের সম্পর্ক থাকবে, আর সেটি হবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করে। শামা ওবায়েদ আরও জানান, এছাড়াও অনেক দিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে। এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে। এছাড়াও বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। অনেকদিন ধরে ফরেন অ্যাফেয়ার্স কমিটি দেখে গেছেন, দেশের পররাষ্ট্র বিষয় সব বিষয় আপনার মাথায় আছে, আমরা জানি। আপনার
প্রাইমারি, যদিও মন্ত্রী নেতৃত্বে করবেন, আপনার প্রাইমারি টার্গেট গুলো যে জায়গায় কাজ করতে হবে আপনি অন্তত ভেবে রেখেছেন যে এই দায়িত্বগুলো আমাদের প্রথমে ভাবে দিতে হবে। এটা নিয়ে আমাদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। পিলখানা ট্র্যাজেডি, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। দীর্ঘ 17 বছর পর সেই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের বিচার নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। অভিযোগ উঠেছে বিডিআর বিদ্রোহের আড়ালে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের তীর এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। প্রথমবারের মতো তাকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দিনটি 2009 সালের 25 ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা এক কলঙ্কময় দিন। মাত্র 36 ঘন্টার ব্যবধানে প্রাণ হারান 57 জন মেধাবী সেনা কর্মকর্তা। রাজধানীর পিলখানা সেদিন পরিণত হয় ভয়াবহ এক রক্তাক্ত প্রান্তরে। 36 ঘন্টা পর বিদ্রোহের অবসান ঘটলেও ততক্ষণে পিলখানার ভেতরে ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। পরে পিলখানা এলাকা থেকে উদ্ধার করা হয় গণকবর। গণকবর থেকে পাওয়া যায় নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ। এই ঘটনায় সারা দেশে নেমে আসে ক্ষোভ ও শোকের ছায়া। এই ঘটনায় দায়ের হওয়া পিলখানা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলমান। বিচার ও আপিলের দীর্ঘসূত্রতার কারণে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষায় থেকেছে। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাটিতে নতুন করে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নতুন করে পর্যালোচনা করছে প্রসিকিউশন। মামলা চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন জানান, সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের একাধিক শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং প্রয়াত সাহারা খাতুন। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নতুন করে আসামি অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। বর্তমানে এই মামলায় আসামির সংখ্যা প্রায় 800। মোট 1200 জন সাক্ষীর তালিকা থাকলেও এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। প্রসিকিউশনের দাবি, এসব সাক্ষ্য হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। এর আগে 2013 সালের রায়ে বিচারিক আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে খালাস পান 283 জন আসামি। এই হত্যাযজ্ঞে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও একজন সৈনিক, 2 জন সেনা কর্মকর্তার স্ত্রী, 9 জন বিডিআর সদস্য এবং 5 জন বেসামরিক ব্যক্তি। দীর্ঘ 17 বছর পর নতুন করে আসামি অন্তর্ভুক্তি উদ্যোগকে ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। মেহেদি হাসান, এটিএন নিউজ। দর্শক, এই ঘটনাটা দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং বাংলাদেশের শেখ হাসিনা আসলে অপরাধী কিনা, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীগণ ক্ষুব্ধ হয়ে বের হয়ে আসছে বা সবার বিরুদ্ধে আন্দোলন করতে। বিএনপি চিন্তা করেছিল যে তাকে ফেরাবেন, কিন্তু বিএনপি বলার আগেই বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এভাবেই ছড়িয়ে ছিটিয়ে বের হয়ে গেছে। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।